মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল পার্ট 4-এ সবাইকে নতুনভাবে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা কিভাবে মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম করার জন্য কিভাবে প্রোগ্রাম বার্নার সেটআপ করতে হয় এবং কি কি সফটওয়্যার ব্যবহার করে কাজ করতে হয় এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা একটা প্রোগ্রাম ডেভেলপ করব এবং প্রোগ্রামের হার্ডওয়্যার ডেভেলপ করে আমরা আমাদের প্রজেক্টটি পর্যবেক্ষণ করব। তো আমরা প্রথমেই প্রজেক্টটির জন্য হার্ডওয়্যার ডেভেলপ করে নেই, তারপরে আমরা প্রয়োজনীয় কোড ডেভেলপ করব। এক্ষেত্রে আমাদের প্রোগ্রামের হার্ডওয়্যার ডেভেলপ করার জন্য আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করব সেই সফটওয়্যারটির নাম হচ্ছে প্রোটিয়াস ISIS। তো আমরা প্রোটিয়াস 7 প্রফেশনালের ISIS সফটওয়্যারটি ওপেন করতেছি। এই সফটওয়্যারটি ব্যবহার করে আমরা আমাদের সার্কিটের বিভিন্ন অংশ আমরা ডিজাইন করতে পারবো। আমাদের সফটওয়্যারটি ওপেন হচ্ছে। আমাদের সফটওয়্যারটির ইন্টারফেস দেখতে পাচ্ছি এবং আমাদের সফটওয়্যারটি সঠিকভাবে ওপেন হয়েছে। এখন আমরা যে হার্ডওয়্যারটি তৈরি করব সেই হার্ডওয়্যারে আমাদের একটি মাইক্রোকন্ট্রোলার লাগবে এবং মাইক্রোকন্ট্রোলারটির নাম্বার হচ্ছে PIC 16F877। তো এক্ষেত্রে আমরা কম্পোনেন্ট মোডে ক্লিক করে আমরা যদি এখান থেকে পি বাটনে ক্লিক করি, অর্থাৎ পিক ফ্রম লাইব্রেরিজ ক্লিক করি, সেক্ষেত্রে আমরা পিক ডিভাইসেস নামে একটি উইন্ডো দেখতে পাবো। এখান থেকে আমরা PIC 16F877 কিওয়ার্ডটি লিখে যদি সার্চ করি, সেক্ষেত্রে আমরা পাশের স্ক্রিনে আমরা PIC 16F877 দেখতে পাবো। এখন এখানে আমাদের দুইটি চিপের নাম্বার শো করতেছে, অর্থাৎ PIC 16F877 এবং 77A। আমরা যে কোনো একটি নির্বাচন করতে পারি। তা আমরা 77A নির্বাচন করলাম। এখন যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমাদের মাউস পয়েন্টারটি একটি পেন্সিলের আকৃতি ধারণ করবে। এই অবস্থায় আমরা স্ক্রিনে একটা ক্লিক করলেই আমাদের মাউস পয়েন্টারটি আমাদের মাইক্রোকন্ট্রোলারের আকৃতি ধারণ করবে এবং আরও একটি ক্লিক করলে আমরা মাইক্রোকন্ট্রোলারটিকে দেখতে পাবো স্ক্রিনে। তো বিষয়টি আমার মনে হয় খুবই সহজ একটা ব্যাপার এবং সবাই আমরা করতে পারবো। এবং পরবর্তীতে যদি আমাদের পজিশন চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে মাউস ক্লিক করলে এই মাইক্রোকন্ট্রোলারটি লাল রং ধারণ করবে এবং এই অবস্থায় আমরা মাউসে ক্লিক করে ধরে রেখে যে কোনো পজিশনে আমরা মুভ করে নিতে পারি। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে মাইক্রোকন্ট্রোলারের সবগুলো পিন আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র বায়াসিং পিনগুলো বাদে, কারণ আমাদের এই সফটওয়্যারে ইন্টারনালি বায়াসিং করা থাকে, যার কারণে ওই পিনগুলোতে আমাদের নতুন করে আর কোনো সাপ্লাই প্রদান করতে হয় না। বায়াসিং এবং যেখানে অসিলেটর সংযোগ করতে হবে সেই পিনগুলোতে আমাদের কোনো কাজ করতে হবে না, এটা ইন্টারনালি কাজ করা থাকে। তো আমরা এক্ষেত্রে আমরা পোর্ট বি পোর্টে আমরা কিছু LED সংযুক্ত করব এবং সেটার মাধ্যমে আমাদের প্রজেক্টটি আমরা সম্পন্ন করব। আমরা এখান থেকে LED বার গ্রাফ নিয়ে নেব, যেখানে মোট 10টি LED থাকে। আমরা এখান থেকে LED বার গ্রাফ রেডটা নিয়ে নিচ্ছি। এখন একইভাবে আমরা LED বার গ্রাফকে সংযুক্ত করলাম। এখন আমরা এই বার গ্রাফটিকে আমরা পোর্ট বিতে সংযুক্ত করব। আমরা মাউসে ক্লিক করে পিনগুলোতে ওয়্যারে কানেকশন দিতে পারি। শুধুমাত্র আমাদের
পিনের উপরে একটা ক্লিক করলে একটা ওয়্যার কানেক্টেড হবে এবং যেটার সাথে আমরা কানেক্ট করব সেই ওয়্যারটার উপরে নিয়ে গিয়ে আর একটা ক্লিক করলেই ওয়্যারের কানেকশনটা হয়ে যাবে। তো আমরা সবগুলো পিনে এইভাবে ওয়্যারে কানেকশন করব, অর্থাৎ আমাদের পোর্ট বিতে মোট 8টা পিন আছে, এই 8টা পিনে আমরা এভাবে ওয়্যারে কানেকশন করব। আমাদের 8টা পিনে ওয়্যারে কানেকশন করা হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে একটা গ্রাউন্ড সংযোগ করতে হবে। আমরা টার্মিনালস মোড থেকে আমরা গ্রাউন্ড সংযোগ করতে পারবো। সেখান থেকে আমরা গ্রাউন্ড সিলেক্ট করে আমাদের এলইডির অপর প্রান্তগুলো আমরা প্রত্যেকটা একই জায়গায় যুক্ত করে দেব। এরপরে আমরা সেগুলোর সাথে গ্রাউন্ড সংযোগ করব। এই হচ্ছে আমাদের হার্ডওয়্যার। এখন হার্ডওয়্যারটি সেভ করার জন্য আমরা ফাইলে ক্লিক করব, সেভ ডিজাইনে ক্লিক করব। এরপরে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি। নিউ ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমরা ফ্ল্যাশ এলইডি নামে সেভ করলাম ফাইলটিকে। আমরা যদি ওই ফোল্ডারটির মধ্যে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে flashled.dsn নামে একটা ফাইল তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের যে প্রোটিয়াস আইএস এর যে আউটপুট ফাইল ফরম্যাট সেটা হচ্ছে .dsn, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা প্রোটিয়াসে ডেভেলপ করা একটা সার্কিটের ডিজাইন। এখন আমাদেরকে এই হার্ডওয়্যারটির জন্য প্রোগ্রাম ডেভেলপ করতে হবে। সো এই কাজটি করার জন্য আমরা PIC কম্পাইলার ব্যবহার করব। আমাদের সফটওয়্যারটি ওপেন হচ্ছে। আমরা স্ক্রিনে আমাদের সফটওয়্যারটিকে রান অবস্থায় দেখতে পাচ্ছি, অর্থাৎ PIC কম্পাইলার সফটওয়্যারটি রান হয়েছে। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা নতুন আরেকটা প্রজেক্ট তৈরি করব। এখানে একটি প্রজেক্টের কোড এখানে দেখা যাচ্ছে। তো এটা আমরা গতদিন এই প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা নতুন আরেকটি প্রোগ্রাম লিখব, অর্থাৎ আমাদের এজন্য নতুন একটি প্রজেক্ট তৈরি করতে হবে। প্রজেক্টে ক্লিক করলাম, করে এখন 24 বিট উইজার্ডে ক্লিক করব। এক্ষেত্রে আমাদের একটি উইন্ডো ওপেন হবে, অর্থাৎ আমাদের প্রজেক্টটি সেভ করার জন্য এখানে বলা হচ্ছে। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করব আমাদের প্রজেক্টের জন্য। ফোল্ডারটির আমরা নাম দিলাম ফ্ল্যাশ এলইডি, এবং আমরা এখানে মেইনের পরিবর্তে এলইডি লিখে দিতে পারি। আমরা প্রজেক্টের নামও ফ্ল্যাশ এলইডি করে দিলাম। এখন আমরা ফ্ল্যাশ এলইডি ফোল্ডারের মধ্যে প্রজেক্টটিকে সেভ করতেছি। তো আমাদের এই সফটওয়্যারটি হচ্ছে ফ্রি ভার্সনে আছে, যার কারণে এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই।
এবং আমরা এখন যে কোডটি দেখতে পাচ্ছি এই কোডটি ডিফল্টভাবে জেনারেট হয়েছে, এইটাকে আমরা রিমুভ করে দিব। তো আমরা আমাদের প্রোগ্রামটি লেখার জন্য আমরা পূর্বের প্রোগ্রামের সহযোগিতা নিতে পারি। আমরা গতদিন যে কোডটি ডেভেলপ করছিলাম সেই কোডটি এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এই কোডটি এখান থেকে কপি করে আমাদের নতুন প্রজেক্টে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ প্রতিদিন আমাদের একই লেখার প্রয়োজন নেই, তাই না? তো এই ক্ষেত্রে আমরা এই অংশটুকু বাদ দিয়ে দেব এবং বাকি অংশটুকু থাকবে এবং আমরা কিছু মডিফাই করব। অর্থাৎ সোর্স কোড ফাইল নেম, এখানে আমরা আজকের যে সোর্স কোড ফাইল নেম আছে এই সোর্স কোডের নামটি এখানে লিখে দেব। আমাদের আজকের সোর্স কোডের নাম হচ্ছে flashled.c, flashled.c। এখানে আমরা জানি যে কিভাবে আমাদের প্রোগ্রামের মধ্যে কমেন্ট ব্যবহার করতে হয়। এখানে আমরা যে প্রথম থেকে যে লাইনগুলো দেখতে পাচ্ছি এই লাইনগুলো আমাদের কোডের কোনো অংশ না। তো সেই ক্ষেত্রে এই অংশটি কোনো কাজ করবে না। এখন আমরা যদি দেখি যে এখানে কিভাবে আমরা কমেন্টটি দিয়েছি। কমেন্ট দেওয়ার জন্য আমরা প্রথমে একটি স্ল্যাশ সিম্বল ব্যবহার করেছি, তারপরে একটা স্টার সিম্বল ব্যবহার করেছি। এটা দিয়ে কমেন্ট শুরু হয়েছে এবং কমেন্ট শুরু করার নিয়ম হচ্ছে একটা মিনিমাম একটা স্টার সিম্বল থাকতে হবে এবং একটা স্ল্যাশ সিম্বল থাকতে হবে। তো এই হচ্ছে নিয়ম। এখানে অনেকগুলো স্ল্যাশ সিম্বল দেওয়া আছে, এইগুলা দিলেও হবে না দিলেও হবে। এটা জাস্ট লেখাটাকে সুন্দর করার জন্য দেওয়া হয়েছে। তো এখানে আমরা আজকের সোর্স কোড ফাইলের নাম দিলাম flashled। এখানে আমাদের ইচ্ছা মতো আরো অনেক লাইন লিখলেও আমাদের কোনো সমস্যা নাই, কারণ এই অংশটা কোডের কোনো অংশ না। এটা শুধুমাত্র বলে যে আমাদের প্রোগ্রামটা কি জন্য লেখা হয়েছে, কেন লেখা হয়েছে, কখন লেখা হয়েছে, এই প্রোগ্রামটা কি কাজে ব্যবহৃত হবে, এই বিষয়গুলো এখানে লেখা আছে। এরপরে যেটা আছে যে অথর নেম, ডেট এবং ভার্সন। তো এখানে অথর নেম দিয়েছি, তারপরে ডেট আজকে 13 করে দিলাম। এরপরে ভার্সন, অর্থাৎ ভার্সন হচ্ছে আমরা যদি এই সেম প্রোগ্রাম যদি আগে থেকে ডেভেলপ করে রাখতাম কখনো, তাহলে সেটার ভার্সন থাকতো ভার্সন 1। আমরা যদি সেই প্রোগ্রামটাই ব্যবহার করে যদি আবার কাজ করি এবং নতুন একটা ভার্সন তৈরি করি, সেক্ষেত্রে আমাদের ভার্সন 2 হবে, 3 হবে। এভাবে যদি আমরা ডেভেলপ করতে থাকি তাহলে আমাদের অনেকগুলো ভার্সন হতে পারে। আমরা মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট দেখি যে এখন প্রোডাক্ট তৈরি করা হলো, সেই প্রোডাক্টের দেখা যাচ্ছে 2 মাস পরে একটা আপডেটেড ভার্সন আবার নতুন করে বের করা হলো। এরপরে আছে প্রোগ্রাম ফাংশন। প্রোগ্রাম ফাংশনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্ল্যাশিং এলইডির একটা প্রজেক্ট দেখব, যার কারণে আমরা এখানে দিয়ে দিচ্ছি ফ্ল্যাশিং এলইডি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিমুলেশন সার্কিট। অর্থাৎ আমরা যে সার্কিটটা প্রোটিয়াস আইএস এর মাধ্যমে যে সার্কিটটা ডিজাইন করলাম, সেই সার্কিটটার ডিজাইনের ফাইলের নামটা আর কি দিতে হবে এখানে। তো আমরা যে ফাইলে ডিজাইন করেছি সেই ফাইলের নামটা এখান থেকে দিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা রিনেম করে নিয়ে আসতে পারি। তাহলে আমরা দিয়ে দিলাম। এই অংশটুকু যদি আমরা নাও লিখতাম তাতেও কোনো সমস্যা ছিল না, কারণ এই অংশটুকু প্রোগ্রামের কোনো পার্ট না। এখন আমরা পরের লাইনে দেখতে পাচ্ছি যে এখানে একটা
লাইন লেখা আছে, যেটাতে বলা হচ্ছে, প্রথমে আমরা একটু কোডটাকে যদি খেয়াল করি, এখানে প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা হ্যাশ সিম্বল আছে, এরপরে ইনক্লুড লেখা আছে এবং এরপরে আমাদের মাইক্রোকন্ট্রোলারের নাম্বারটা ডাবল কোটেশনের মধ্যে দেয়া আছে। তো আমরা যে কম্পাইলারটা ব্যবহার করতেছি, এই কম্পাইলারে আমাদের প্রত্যেকটা মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করার জন্য প্রত্যেকটা মাইক্রোকন্ট্রোলারের একটা করে লাইব্রেরি তৈরি করে দেয়া আছে। সেই লাইব্রেরিটাকে আমরা এখানে হ্যাশ ইনক্লুড ডাবল কোটেশনের মধ্যে মাইক্রোকন্ট্রোলারের নাম্বারটা দিয়ে আমরা ওই ফাইলটিকে কল করতেছি। এরপরে যেটা আছে, হ্যাশ সিম্বল দিয়ে আমরা এখানে ফিউজ ব্যবহার করতেছি। তো আমাদের মাইক্রোকন্ট্রোলারে কি ধরনের আমরা কার্যক্রম চাচ্ছি এবং আমাদের মাইক্রোকন্ট্রোলারে কি ধরনের অসিলেটর ব্যবহার করেছি এবং আমরা ওয়ার্ড ডগ টাইমারটি ব্যবহার করতেছি কিনা এবং আমাদের যে কোডটা আমরা লিখতেছি এই কোডটা প্রোটেক্টেড হবে কিনা, অর্থাৎ এই কোডের কোনো সিকিউরিটি থাকবে কিনা, সেই ব্যাপারটি আমরা ফিউজের মাধ্যমে নির্ধারণ করে দিতে পারবো। তো এখানে আমরা অসিলেটর ব্যবহার করতেছি, অর্থাৎ আমরা যে সার্কিটে যে ক্লক ফ্রিকোয়েন্সি দিচ্ছি সেটা কি ধরনের, সেটা হচ্ছে আমরা এখানে নির্ধারণ করে দিয়েছি এইচএস। এইচএস ছাড়াও এক্সটি হতে পারে, তারপরে আরসি হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। এবং নো ডাব্লিউডিটি দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা কোনো ওয়ার্ড ডগ টাইমার ব্যবহার করতেছি না। ডাব্লিউডিটি মানে ওয়ার্ড ডগ টাইমার, এই টাইমারটি আমরা ব্যবহার করতেছি না। এবং নো প্রোটেক্ট দিয়ে আমরা বলতেছি যে আমাদের এই প্রোগ্রামটিতে কোনো কোড প্রোটেকশন থাকবে না, অর্থাৎ যে কেউ এই প্রোগ্রামটি যদি আমরা কোনো মাইক্রোকন্ট্রোলারে লোড করি সেক্ষেত্রে মাইক্রোকন্ট্রোলার থেকে আবার রিড করা যাবে। অর্থাৎ আমরা ফাইনালি কম্পাইলার দিয়ে যে হেক্স ফাইল তৈরি করব, এই হেক্স ফাইলটি আবার মাইক্রোকন্ট্রোলার থেকে রিড করা যাবে। এই হচ্ছে ব্যাপার। এরপরে যেটা আছে, হ্যাশ সিম্বল দিয়ে ইউজ লেখা আছে এবং তারপরে দেওয়া আছে ডিলে ক্লক 10 মেগাহার্টজ। এখানে মোট 7টা শূন্য আছে, অর্থাৎ 7টা শূন্য দিয়ে আমরা বুঝতে পারছি 10 মেগাহার্টজ। 1 মেগাতে কয়টা শূন্য লাগে? মোট 6টা শূন্য লাগে। আর এখানে যেহেতু আমরা 10 মেগাহার্টজ দিচ্ছি যার কারণে 7টা শূন্য আছে। তা আমরা আমাদের যে হার্ডওয়্যার, সেই হার্ডওয়্যারে আমরা 20 মেগাহার্টজ ব্যবহার করব, যার কারণে আমরা 20 করে দিলাম। এরপরে আমাদের যে পার্টটি আছে সেখানে লেখা আছে ভয়েড মেইন, অর্থাৎ আমরা যে প্রোগ্রামটি লিখব এই প্রোগ্রামটি লিখব সি প্রোগ্রাম ব্যবহার করে। আর আমরা জানি যে সি প্রোগ্রাম করতে গেলে প্রোগ্রামের সমস্ত অংশ আমরা সি ফাংশনের মেইন ফাংশনের মধ্যে রেখে থাকি। এই জন্যে আমাদের এখানে মেইন নামে একটা ফাংশন নেওয়া হয়েছে এবং আমাদের ফাংশনটি কোনো ধরনের ডাটা রিটার্ন করে না, এই জন্যে আমাদের ফাংশনটির টাইপ হচ্ছে ভয়েড টাইপ। অর্থাৎ এখানে ফাংশনটি কিভাবে লেখা হয়েছে, প্রথমে লেখা হয়েছে ফাংশনটি কি টাইপের ফাংশন, অর্থাৎ কোনো ভ্যালু রিটার্ন করবে কিনা। যেহেতু এখানে কোনো ভ্যালু রিটার্ন করবে না যার কারণে আমরা দিয়ে দিয়েছি ভয়েড। এবং তারপরে ফাংশনের নাম লেখা হয়েছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট নেওয়া হয়েছে এবং তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটটার মধ্যে ফাংশনের জন্য কোড লিখব। তো এখন এখানে আমরা কোড লিখতে পারবো। আমরা প্রথমে যে কাজটি করব তা হচ্ছে আমাদের RB0-তে যে এলইডিটি সংযুক্ত আছে এই এলইডিটিকে আমরা প্রথমে জ্বালানোর চেষ্টা করব, অর্থাৎ এই পিনে আমাদেরকে হাই সিগন্যাল দিতে হবে, লজিক হাই সিগন্যাল দিতে হবে। তো এই পিনটির নাম হচ্ছে RB0, অর্থাৎ পোর্ট বি এর 0 নাম্বার
পিন, বা আমরা B0 বলতে পারি, এবং আমাদের প্রোগ্রামে B0ই লিখতে হবে। তো আমরা এখানে যে কাজটি করতেছি তা হচ্ছে আমরা পিনটিকে আউটপুট হিসাবে ব্যবহার করতেছি। তো যার কারণে আমাদেরকে লিখতে হবে আউটপুট আউটপুট এরপরে একটা আন্ডারস্কোর সিম্বল দিতে হবে এবং তারপরে লিখতে হবে হাই, অর্থাৎ আমরা বললাম যে আউটপুট হাই হবে। এরপরে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হবে যে কোন পিনটা হাই হবে। তো এখানে আমরা চাচ্ছি যে পিন, PIN পিন, তারপরে লিখতে হবে আন্ডারস্কোর B0। এটা যদি আমরা লিখি সেক্ষেত্রে আমাদের পোর্ট বি এর 0 নাম্বার পিনটি হাই হবে। তা আমরা এই অবস্থায় আমাদের এই কোডটিকে রান করে দেখি কি হয়, এবং আমরা স্টেপ বাই স্টেপ আমরা প্রোগ্রামের কোডটি ডেভেলপ করব। তো এই অবস্থায় আমরা একটু দেখে আসি যে আমরা যে ফোল্ডারের মধ্যে আমাদের কোডটিকে সেভ করেছিলাম সেই ফোল্ডারটির কি অবস্থা। অর্থাৎ আমরা ফ্ল্যাশ এলইডি ফাইলের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো তৈরি করতেছি। তো এখানে মাত্র এখন 3টা ফাইল দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি কম্পাইল করি এখানে অনেকগুলো ফাইল তৈরি হবে এবং সেই সাথে আমাদের প্রোগ্রামের একটা হেক্স ফাইল তৈরি হবে, যে ফাইলটিকে আমরা সরাসরি মাইক্রোকন্ট্রোলারে লোড করতে পারবো। আমাদের সিতে লেখা প্রোগ্রাম আমাদের মাইক্রোকন্ট্রোলার রিড করতে পারে না, এবং আমরা যে হেক্স ফাইল তৈরি করব এই হেক্স ফাইলটি যখন প্রোগ্রাম বার্নারে যে সফটওয়্যারটি ব্যবহার করব সেই সফটওয়্যারে যখন হেক্স ফাইলটি ইনপুট দেব তখন ওই বার্নারের সফটওয়্যারটি আবার তাকে বাইনারিতে কনভার্ট করে প্রোগ্রাম আমাদের সিপের মধ্যে লোড করে দিবে। এখন আমরা দেখলাম যে আমাদের প্রোগ্রামের মাত্র 3টা ফাইল আছে, কিন্তু আমরা যখন বার্ন করব তখন আমরা যখন কম্পাইল করব তখন অনেকগুলো ফাইল তৈরি হবে এবং সাথে হেক্স ফাইল তৈরি হবে। তা আমরা কম্পাইল বাটনে ক্লিক করে বিল্ড অল বাটনে ক্লিক করলাম। সেক্ষেত্রে আমাদের যদি প্রোগ্রামে কোনো এরর না থাকে তাহলে সঠিকভাবে প্রোগ্রামটি কম্পাইল হবে এবং হেক্স ফাইল তৈরি হবে। তো এই অবস্থায় যদি আমরা হেক্স ফাইলটি চেক করি তাহলে এখন দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফাইল তৈরি হয়ে গেছে এবং এর মধ্যে ফ্ল্যাশ এলইডি ডট হেক্স ফাইলটাও রয়েছে। তো এখন আমরা প্রোটিয়াস IS গিয়ে আমরা আমাদের হেক্স ফাইলটিকে লোড করব। এই কাজটি করার জন্য আমাদের শুধুমাত্র মাইক্রোকন্ট্রোলারের উপর ডাবল ক্লিক করলেই হবে। তাহলে আমরা এখানে প্রোগ্রাম ফাইল নামে একটা অপশন দেখতে পাবো। তো এখানে ফোল্ডার আইকনটির উপর যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রোগ্রামের হেক্স ফাইল বা .cof ফাইলটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, যে ফাইলটির মাধ্যমে আমরা সিমুলেশন করে দেখতে পারি সার্কিটের কার্যক্রমটা। এখন যদি আমরা ডেস্কটপে যাই সেক্ষেত্রে পিক প্রোগ্রামের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো রয়েছে। তো এখানে COF ফাইল আছে এবং হেক্স ফাইল আছে। তো আমাদের এই দুইটা ফাইলের যে কোনো ফাইল সিলেক্ট করলে আমরা কম্পাইল করতে পারবো। তো আমরা হেক্স ফাইলটা সিলেক্ট করলাম, এখন ওকে করলাম। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করি এখানে একটা প্লে বাটন আছে, এই প্লে বাটনের মাধ্যমে আমরা প্রোগ্রামটিকে রান করতে পারবো বা প্লে করতে পারবো। সেক্ষেত্রে আমরা প্লে করলে আমাদের সার্কিটের কার্যক্রম আমরা দেখতে পারবো। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোর্ট বি এর B0 নাম্বার পিনটি লজিক্যালি হাই হয়েছে। তো আমরা আমাদের প্রোগ্রামটি এর মাধ্যমে জাস্টিফাই করে নিতে পারলাম যে আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করতেছে। তো আমরা প্রোগ্রামের জন্য পরবর্তী লাইনগুলো এখন লিখব। তো আমরা চাচ্ছি যে আমাদের প্রথম এলইডিটি যখন জ্বলবে তার পরবর্তীতে ওই এলইডিটি কিছুক্ষণ জ্বলে থাকবে,
এবং তারপরে B1 এলইডিটি আবার জ্বলবে এবং B0 এলইডিটি নিভে যাবে একই সাথে। তো এই কাজটি করার জন্য আমাদেরকে তো কিছু সময় ডিলে তৈরি করতে হবে, তাই না? কারণ কি, আমরা চাচ্ছি যে আমাদের B0 পিনের সাথে যে এলইডিটি সংযুক্ত আছে সেই এলইডিটি কিছুক্ষণ সময় জ্বলবে। তো এই জন্যে আমরা একটি ফাংশন কল করব। আমরা সব সময়ই কিন্তু এখানে ফাংশন কল করতেছি, অর্থাৎ আমরা এখানে যে আউটপুট হাই পিন B0 যেটা লিখলাম এটাও কিন্তু একটা ফাংশন, যে ফাংশনটি আমাদের এই যে আমরা কোড এডিটর ব্যবহার করতেছি এই কোড এডিটর যারা তৈরি করেছে তারা তৈরি করে রেখেছে। এবং আমরা যে এখানে ইনক্লুড 16F 877A যে লাইব্রেরিটি কল করলাম এর মধ্যেই এই ফাংশনের বাকি কোডগুলো সব দেয়া আছে এবং আমরা সহজেই শুধুমাত্র এক লাইন লিখেই আমরা আউটপুটে একটা এলইডিকে জ্বালাই দিতে পারতেছি। তো আমরা এখন আরো একটি ফাংশন কল করব, সেটা হচ্ছে ডিলে ফাংশন, অর্থাৎ DELAY ডিলে আন্ডারস্কোর। আমরা এখানে যে ডিলেটা তৈরি করব সেই ডিলেটা কাজ করবে মিলি সেকেন্ডের জন্য, অর্থাৎ আমরা মিলি সেকেন্ডে আমরা ডিলের ভ্যালুটাকে নির্ধারণ করে দিতে পারবো। তো যার কারণে আমরা লিখব ms। এখন আমরা যদি এখানে লিখি, আমরা যদি এখানে 100 লিখি তাহলে 100 মিলি সেকেন্ডের জন্য আমাদের ডিলে তৈরি হবে। আর আমরা জানি যে 1000 মিলি সেকেন্ডে 1 মিনিট হয়। এক সেকেন্ড হয়, 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হয়। তো আমরা এখানে 100 মিলি সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ আমরা ডিলে তৈরি করব। এখন এর কার্যক্রমটি আমরা যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এই টাইম পরে আমাদের B0 কে আমরা লো করে দিব। তাহলে এই কোডটি আমরা কপি করে নিচ্ছি এবং এখানে লিখলাম, লেখার পরে আমরা এখানে লিখব আউটপুট লো পিন B0, অর্থাৎ আমাদের যে পিনটিকে হাই করেছিলাম সেই পিনটিকে নির্দিষ্ট একটা টাইম পরে আবার লো করে দিলাম। এবং আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হবে সেমিকোলন দিয়ে। তো এরপরে আমরা আবার এই ডিলেটাকে আবার ব্যবহার করি। এখন যদি সেভ দিয়ে দেখি সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি কাজ করবে এবং আমাদেরকে অবশ্যই কম্পাইল করতে হবে। আচ্ছা, আমাদের এখানে একটা ইরর হয়েছে। আমাদের ইররটি অনাকাঙ্ক্ষিতভাবেই হয়েছিল, এটা আসলে কোনো কারণ ছাড়াই ইররটা হয়েছিল। তা আমরা কোনো পরিবর্তন না করেই বিল্ড করে দেখলাম যে আমাদের পুনরায় আবার ইরর দেখাচ্ছে, কিন্তু আবার যদি আমরা বিল্ড করি সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি কিন্তু সঠিকভাবে কম্পাইল হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রোগ্রামে কোনো ভুল নাই। এটা যখন কম্পাইল করতেছে সেই সময় কিছু ইরর হইতে পারে, ইন্টারনালি ইরর হইতে পারে। তো এখন কিন্তু আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কম্পাইল হয়েছে এবং হেক্স ফাইল তৈরি হয়েছে। আমরা পুনরায় যদি আবার এখানে ফিরে যাই এবং আমরা যদি আমাদের সিমুলেশন সার্কিটটিকে প্লে করি সেক্ষেত্রে আমরা আউটপুটটি দেখতে পাবো। আমরা দেখতেছি এখন কিছুক্ষণ সময় পরে আমাদের 1 নাম্বার পোর্ট বি এর B0 পিনের সাথে যে এলইডিটি সংযুক্ত সেইটি কিন্তু নিভে গেছে। আমরা আবার এই প্রোগ্রামটি প্লে করে দেখতে পারি, সেক্ষেত্রে এখন জ্বলতেছে, কিছুক্ষণ পরে অফ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের ডিলে ফাংশনটি সঠিকভাবে কাজ করতেছে। এখন আমরা পুনরায় কোডে ফিরে আসি। তো আমরা চেয়েছিলাম যে পিন B0 অফ হয়ে যাবে এবং সাথে সাথে
পিন B1 হাই হবে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কি করব, পিন B1 কে হাই করে দিব। তো এখানে আমরা B1 কে হাই করে দিলাম। তো এখন যদি আমরা নতুনভাবে আবার কম্পাইল করি, আচ্ছা আমরা যদি আবার নতুন করে কম্পাইল করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের B1 টি জ্বলতেছে। এখন যদি নতুন করে আমরা সিমুলেশন সার্কিটটিকে প্লে করি, সেক্ষেত্রে আমরা দেখব যে B0 নিভে যাওয়ার পরে B1 জ্বলতেছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি হার্ডওয়্যারে দেখলাম। এখন আমরা যে কাজটি করব, শুধু কপি পেস্ট করব। এখন আমরা শুধুমাত্র কপি পেস্ট করব। এই 3 লাইন আমরা কপি করব এবং Ctrl+C প্রেস করে আমরা কপি করলাম। এখন পেস্ট করে দিলাম এখানে। আচ্ছা, ডিলেটা ডাবল হয়ে গেছে। আমরা এখানে যে কাজটা করব, আমাদের এখানে B1 কে লো করতে হবে এবং B2 কে হাই করতে হবে। একইভাবে আমরা পরবর্তী লাইন কপি করতে পারি। এখানে আমাদেরকে B2 কে লো করতে হবে এবং B1 কে হাই করতে হবে। এরপরে আমাদেরকে B2 কে লো করতে হবে এবং B3 কে হাই করতে হবে। আমরা মনে হয় কোডগুলোকে একটা স্পেস দিয়ে দিয়ে লিখলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের B3 কে লো করতে হবে, B4 কে হাই করতে হবে। এরপরে B4 কে লো করতে হবে, B5 কে হাই করতে হবে। তা আমরা যতটুকু করেছি আরেকবার একটু কম্পাইল করে দেখি কাজ করে কিনা। আমাদের কম্পাইলার একবার এরর দেখাচ্ছে এবং পরবর্তীবার ঠিকঠাকভাবে কম্পাইল করতেছে। ও এখন যদি আমরা নতুন করে এটাকে প্লে করি, তাহলে আমরা কার্যক্রমটা ভালোভাবে বুঝতে পারবো। ও আমরা দেখতেছি যে আমাদের এই কাজটা পোর্ট বি এর 5 পর্যন্ত যাবে। আচ্ছা, একটা ভুল মনে হলো। B5 এ গিয়ে থেমে গেছে। তো আমরা একটা ভুল পেয়েছি। তো ভুলটা দেখি কি কারণের জন্য হলো। আমরা কোথাও একটু ভুল করেছি, অর্থাৎ B0 কে প্রথমে B0 কে হাই করেছি, একটা ডিলে দিয়েছি, তারপরে B0 কে লো, B1 কে হাই করেছি, তারপরে B1 কে লো করেছি, B2 কে হাই করেছি। এখন B2 কে লো করেছি, এই যে এখানে B1 কে হাই করা হয়ে গেছে। আমাদের এখানে করতে হবে B3 কে হাই করতে হবে। তাহলে এখন আবার বিল্ড করে দেখি কি হয়। এমনটা হওয়ার কথা না, একবারেই কম্পাইল করে সঠিকভাবে কম্পাইল হওয়ার কথা। কোনো একটা কারণে আমাদের কম্পাইলারটি সঠিকভাবে কাজ করতেছে না। তো আমরা আবার দেখি প্লে করে। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে প্রথমে
বি এখন B1 জ্বলতেছে, B2 জ্বলতেছে, B3 জ্বলতেছে, B5 জ্বলতেছে। তো আমরা দেখলাম যে আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করলো। এখন আমরা বাকি কাজটুকু করি। আমাদের এখানে B5 কে লো করতে হবে এবং B6 কে হাই করতে হবে। এরপরে আমাদের B6 কে হাই করতে হবে এবং B6 কে লো করতে হবে এবং B7 কে হাই করতে হবে। সবশেষে আমাদের B7 কে লো করতে হবে এবং তারপরে একটা ডিলে দিতে হবে। এখন যদি আমরা বিল্ড করি সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করবে। নতুন করে আমরা সিমুলেশনটিকে প্লে করতেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করতেছে। আমরা দেখলাম আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করলো, কিন্তু আমাদের প্রোগ্রামটি মাত্র একবার কাজ করেই অফ হয়ে গেল। আমরা যদি চাই যে এই প্রক্রিয়াটি বারবার রিসাইকেল হবে, সেক্ষেত্রে আমরা এই কাজটিও করতে পারি। তো তার জন্য আমাদের সামান্য একটু কোডে পরিবর্তন করতে হবে। তার জন্য আমাদেরকে একটা হোয়াইল লুপ নিতে হবে। আমাদেরকে একটি হোয়াইল লুপ নিতে হবে। এটি খুবই সহজ ব্যাপার। আমরা এখানে লিখব হোয়াইল লুপ কিভাবে লিখতে হয় আমরা সিতে শিখেছিলাম। তো আরেকবার আমরা একটু মনে করে নেই। আমাদেরকে লিখতে হবে WHILE হোয়াইল, তারপরে লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের লুপের স্টেটমেন্টগুলোকে রাখতে হবে। এখানে হোয়াইল লুপের ফার্স্ট ব্র্যাকেট যেটা দিয়েছি এর মধ্যে আমাদেরকে কি করতে হবে, আমরা এটাকে ট্যাব দিয়ে নিতে পারি সুন্দর করার জন্য। তো এর মধ্যে আমরা সাধারণত কি করে থাকি, কন্ডিশন লিখি। অর্থাৎ হোয়াইল লুপের যে কন্ডিশনের উপর বেস করে সে লুপের মধ্যেকার স্টেটমেন্টগুলো সে এক্সিকিউট করবে কি করবে না সেই সিদ্ধান্তটি নেয়, সেই কন্ডিশনটি আমাদেরকে হোয়াইল লুপের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হয়। তো আমরা জানি যে যে কোনো কন্ডিশনের অ্যান্সার হতে পারে ট্রু অর ফলস। যে কোনো কন্ডিশনের অ্যান্সার হতে পারে ট্রু অর ফলস। তো ট্রু এবং ফলসকে আমরা বাইনারি সিস্টেমে 0 এবং 1 দিয়ে প্রদর্শন করি। অর্থাৎ যদি ট্রু হয় তাহলে 1, আর যদি ফলস হয় সেক্ষেত্রে 0। তা আমরা এখানে কোনো কন্ডিশন না দিয়ে যদি কন্ডিশনের ফলাফলটা দিয়ে দিই সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। অর্থাৎ আমরা যদি এখানে কোনো কন্ডিশন দিলাম না, তাকে কোনো কন্ডিশন চেক করতে বললাম না, কিন্তু তাকে ফলাফল দিয়ে দিলাম যে ট্রু, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। তো আমরা এখানে সরাসরি 1 দিয়ে দিব, তাহলে কি হবে, এই লুপটা কাজ করবে। এখন আমরা যে কাজটি করব, আমাদের যতটুকু কোড লিখেছি এই কোডটুকুকে আমরা Ctrl+X প্রেস করে কাট করব এবং আমাদের হোয়াইল লুপের মধ্যে গিয়ে পেস্ট করে দিব Ctrl+V প্রেস করে। তাহলে আমাদের কোডটি হোয়াইল লুপের মধ্যে চলে গেল। আমরা ট্যাব দিয়ে নিতে পারি সুন্দর করার জন্য প্রোগ্রামটিকে। তো এখন আমাদের এই প্রোগ্রামটি হোয়াইল লুপের মধ্যে আছে। তো হোয়াইল লুপের মধ্যে আমরা কেন নিলাম, এটার কারণ হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটি যখন রান করবে তখন প্রথমে মেইন ফাংশনের মধ্যে যাবে, প্রোগ্রামের কন্ট্রোলটা মেইন ফাংশন থেকে শুরু হবে
এরপরে সে হোয়াইল লুপকে পাবে। এখন হোয়াইল লুপের সে কন্ডিশন চেক করে দেখতেছে যে এর রেজাল্টটা কি, ট্রু। যেহেতু ট্রু আছে, যার কারণে এই স্টেটমেন্টগুলো সে এক এক করে এক্সিকিউট করবে। করার পরে সে লুপ থেকে বের হয়ে আসবে। আসার পরে আবার কি করবে, সে আবার লুপের কন্ডিশন চেক করতেছে। চেক করলে আবার ট্রু পাচ্ছে, সেক্ষেত্রে আবার প্রোগ্রামটা কাজ করবে। তাহলে এইভাবে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু ইনফিনিটি টাইমস পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ আমরা যদি আমাদের হার্ডওয়্যারটিকে রিসেট না করি তাহলে এটা কিন্তু ইনফিনিটি টাইম পর্যন্ত চলতে থাকবে। এবং সার্কিটে যদি সঠিকভাবে পাওয়ার কানেক্ট করা থাকে এবং সার্কিটটি যদি সঠিকভাবে কাজ করে, সেক্ষেত্রে এই প্রক্রিয়াটি কখনো বন্ধ হবে না। কারণ কি, প্রত্যেকবারই আমাদের স্টেটমেন্ট চেক করে ট্রু পাচ্ছে, অর্থাৎ হোয়াইল লুপটি চেক করে ট্রু পাচ্ছে, যার কারণে এটি কাজ করবে। তো আমরা যদি এখন বিল্ড করি, সেক্ষেত্রে আমাদের সিমুলেশন করে দেখলে আমরা দেখতে পাবো যে সার্কিটটি সঠিকভাবে এবং বারবার লুপের মাধ্যমে চলতে থাকবে। আমরা এখানে 2% দেখতে পাচ্ছি, র্যামে 2%, রোমে 2%। এটার অর্থ হচ্ছে যে আমরা যে প্রোগ্রামটা লিখেছি সেই প্রোগ্রামে 2% র্যাম এবং 2% রোম ব্যবহার হয়েছে। আমাদের মাইক্রোকন্ট্রোলারের মধ্যে যতটুকু রোম আছে, র্যাম আছে, তার 2% মাত্র ব্যবহার হয়েছে। তো এখন যদি আমরা দেখি, আমাদের সিমুলেশন করে যদি আমরা এখানে দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের প্রক্রিয়াটি একবার শেষ হয়ে গিয়ে আবার শুরু হবে। আমরা দেখছি যে চলতেছে, আমাদের প্রোগ্রামটি রান করতেছে। আমাদের প্রোগ্রামটি একবার রান করলো, আবার কিন্তু নতুনভাবে শুরু হয়েছে। অর্থাৎ আমরা দেখলাম যে আমাদের প্রোগ্রাম অনুযায়ী আমাদের কাজ কিন্তু হচ্ছে। এখানে আমরা যখন প্রোগ্রামটিকে কম্পাইল করেছি, সে সময় একটা ওয়ার্নিং দিয়েছে, 1 ওয়ার্নিং এবং 0 ইরর। তো এখানে যে কারণে ওয়ার্নিংটি দিয়েছে সেটা হচ্ছে যে ফ্ল্যাশিং এলইডি ডট সি লাইন 17। তো এখানে বলছে কন্ডিশন অলওয়েজ ট্রু, যার কারণে সে একটা ওয়ার্নিং দিয়েছে যে প্রোগ্রামিং সি এর একটা নিয়ম হচ্ছে যে আমাদের প্রোগ্রামকে অবশ্যই কোনো না কোনো সময় শেষ হওয়া উচিত। হ্যাঁ, তা আমরা কিন্তু এখানে আমাদের প্রোগ্রামটাকে কখনো শেষ করতেছি না, যার কারণে সে একটা ওয়ার্নিং দিয়েছে। কিন্তু এটা কিন্তু কোনো ইরর না, কারণ আমাদের কোডের মধ্যে কোনো ইরর নাই। কিন্তু প্রোগ্রামিং সি এর যে কন্ডিশন, যে প্রোগ্রামটাকে কখনো না কখনো শেষ হওয়া উচিত, হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে উচিত শেষ হওয়া, কিন্তু না হলেও কিন্তু সমস্যা নেই। তো যার কারণে আমরা এটা ভ্যালিড ধরে নিতে পারি। তো আমাদের এই ওয়ার্নিংটি আমাদের বিবেচনায় না আনলেও চলবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা দেখলাম যে আমাদের সার্কিটটি কিভাবে কাজ করে। তো এই ধরনের প্রজেক্ট আমরা যদি হার্ডওয়্যারে তৈরি করি, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। তো আমরা সিমুলেশন করার ক্ষেত্রে যেটা করে দেখে থাকি, যেটা প্র্যাকটিক্যালি যেটা দেখছি, সেটা হচ্ছে এই যে সিমুলেশন সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটি আমরা যে ডিলে টাইম দিয়ে থাকি তার থেকে একটু স্লো কাজ করে, আউটপুটটা একটু স্লো দেয়। তো আমরা যদি হার্ডওয়্যারে দেখি, আমরা যে 100 মিলিসেকেন্ড ডিলে দিয়েছি, সেই ডিলেটা অনেক কম দেখাবে। হার্ডওয়্যারে যখন দেখবো তখন 100 মিলিসেকেন্ড মানে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। সেক্ষেত্রে আমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে। তো যেহেতু আমরা এই প্রোগ্রামটি হার্ডওয়্যারেও চেক করব, যার কারণে আমরা এখন ডিলে টাইমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমরা প্রোগ্রামটিকে কম্পাইল করে নিতে পারি। এখন প্রত্যেকটা ডিলে আমরা এখানে 100-এর পরিবর্তে আমরা এখানে 500 করে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের অর্ধ সেকেন্ড ডিলে হবে।
তাতে করে আমরা খুব সহজেই আমাদের প্রোগ্রামটিকে আমরা বুঝতে পারবো। 500 মিলি মানে অর্ধ সেকেন্ড দিলে হবে, 500 মিলি সেকেন্ড। আমরা এখানে সবগুলো ডিলে টাইমকে 500 করে দিলাম। এখানে একটা আছে যেটা 100 মিলি সেকেন্ড দেখাচ্ছে, আমরা এটাকে 500 করে দিলাম। এখন যদি আমরা বিল্ড করি, এবং এরপরে যদি আমরা হার্ডওয়্যারের সার্কিটটি দেখি, তাহলে আমরা সিমুলেশন করে ঠিক যেভাবে দেখলাম এই একইভাবে সার্কিটটি কাজ করবে। অর্থাৎ আমরা কিভাবে কোনো একটা আউটপুট পিনে, কোনো একটা পিনে আমরা কিভাবে লজিক লো এবং লজিক হাই সিগন্যাল পাঠাতে পারি, এই প্রক্রিয়াটি আমরা আজকে এই প্রোগ্রামটির মাধ্যমে দেখলাম এবং আমরা সিমুলেশন করে সার্কিটটির আউটপুট কার্যক্রম আমরা পর্যবেক্ষণ করলাম। আমার বিশ্বাস সবাই আমরা কিভাবে কোনো একটা পিনে কিভাবে লজিক হাই সিগন্যাল পাঠাতে হয় এবং লজিক লো সিগন্যাল পাঠাতে হয় এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি এবং এই বিষয়টি আমরা নিজেরা করে দেখতে পারবো এবং আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো। তো এই প্রোগ্রামটি আমরা বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। যেমন আমাদের কোনো একটা ডিভাইসকে আমাদের নির্দিষ্ট টাইম পরে অন করা দরকার অথবা নির্দিষ্ট টাইম পরে অফ করা দরকার। এই ক্ষেত্রে আমরা একটা প্রোগ্রাম তৈরি করে দিতে পারি এবং সেইভাবে আমাদের ডিভাইসগুলো অন অফ হবে। এবং এখানে আমরা এই প্রোগ্রামটির মাধ্যমে কিভাবে প্রোগ্রাম লুপিং করতে হয় অর্থাৎ রিসাইকেল করতে হয় সেই ব্যাপারটিও আমরা এখান থেকে বুঝতে পারলাম। তো এখানেই আমি আজকের কার্যক্রম এবং আমাদের যে ফ্ল্যাশিং এলইডি যে প্রজেক্টটি ছিল এই প্রজেক্টটি কিভাবে ডেভেলপ করতে হবে এই বিষয়টি আমরা এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য শুভকামনা থাকলো।